এই চাপে কিন্তু তার বিচার যাতে কোনো বিলম্বিত না হয়, এই চাপে যাতে বিচারের যাতে কোনো হেরফের না হয়, এই চাপে যাতে তাকে স্পেশাল যাতে কোনো কিছু না করা হয়, এটা আমি সিটিজেন হিসেবে দাবি রাখছি। বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রান্তিক যে জনগণ বলি, আমরা তো শহরে আছি, প্রান্তিক যে জনগণ, এ- এরা কিন্তু এখন খুব, আমি বলি, খবর রাখে, পৃথিবীর খবর রাখে, দেশের খবর রাখে, খবর রাখা সহজও। আর আমি গান্ধী আশ্রমের সাথে তো আমার বাড়ি, তো সরকার পরিবর্তনের পরপরই গান্ধী আশ্রমে আমি গেলাম ওখানে, এবং আমি গিয়ে এত অভিভূত হয়েছি যে মাদ্রাসার ছেলেরা ওদেরকে পাহারা দেয়, সেই নিউজ কিন্তু ভারতে প্রকাশ করে না। আর গত 15 বছর তাদের এটা নিয়ে কোনো প্রকাশ করার দরকারও হয়নি, কারণ তারা তো যা না চাইতে সবকিছু পেয়ে গেছে, এবং পেতে পেতে এমন এক অবস্থায় তারা পৌঁছেছে যে 5ই আগস্টের হঠাৎ করে যে একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনে তাদের অ্যাকচুয়ালি যে কথাবার্তা তারা এখন বলছে, এটি বলাটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। আমি মনে করি এটি অন্য যে কোনো দেশ হলো তাইটি করতো। এত হুম, বেনিফিট, এত 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 টাকা পয়সা ওখানে। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশ থেকে যে মাইগ্রেশনটা হয়েছে, হিন্দু বৌদ্ধ হুম, ঐক্য, খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে, সেটি আমি কিছুদিন আগে দেখলাম। তারা বলেছে যে তাদের সম্পত্তি সবচেয়ে বেশি গ্রাস হয়েছে গত 15 বছরে, এবং তারা বলেছে বলেছে যে এটা সরকারি দল ফ্যাসিস্ট যাদেরকে বলি তারাই গ্র্যাব করেছে। এখন এই অঞ্চল থেকে যে লোকগুলো যায়, বেশিরভাগ কলকাতায় যায়। শুভেন্দু সাহেব ওদের ভোটকে আকৃষ্ট করার জন্য, ওদেরকে সিম্পেথি পাওয়ার জন্য এটা বলতেই পারে, এটাই স্বাভাবিক। আর আমার সবচেয়ে বিস্ময়কর একটা ব্যাপার যে যে চিন্ময় দাস, যাকে তার দল ওন করে না, তাকে একটি রাষ্ট্র ওন করতেছেন। তো হুম, রাষ্ট্র কোন পর্যায়ে গেলে এটি করতে পারে? এবং আমাদের ফ্যাসিস্ট, সারা পৃথিবীতে ফ্যাসিস্ট, যে 2000 লোককে বুলেট বিদ্ধ করে কবরে শায়িত করে রেখে দেশ ছেড়ে চলে গেছে, যে হাজার হাজার পঙ্গু করে এই দেশ ছেড়ে চলে গেছে, তাকে আশ্রয় দেওয়া মানেই তো আপনি বুঝতে হবে তাদের ইন্টারেস্টটা কোথায়। এটা একদম সাদামাটা, এটা আর কেউ যে অবুঝ তা তো না, গ্রামের লোকও বুঝে তাদের উন্মাদনা, তাদের কেন তারা এরকম হয়েছে। এখন তারা হুম। বিভিন্ন রূপে, তারা এই কয়েক 3 মাস যাবত বিভিন্ন রূপে আবির্ভাব বিশেষ হওয়ার। করে আপনি একজন আইনজীবী জনাব ব্যারিস্টার ওমর ফারুক, আহ, যে প্রক্রিয়ায় চিন্ময় কুমার দাসকে আইনের মুখোমুখি করা হয়েছে, এখানে কোনো ধরনের ভুল দেখেন আপনি? এবং কোনো ধরনের কি আসলে ইচ্ছাকৃত ভাবে এই চিন্ময় কুমার দাসের উপর কোনো দেখেন, অত্যাচার তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে, এবং আপনার একজন কলিগ, আপনার একজন কলিগ আইনজীবীও আলিফ, নিহত হয়েছে, হত্যা করা আলিফের হয়েছে? কথাই বলতেছি, অ্যাডভোকেট আলিফের কথাই বলতেছি আমি, যে তার রুহের মাগফিরাত কামনা করছি। আর চিন্ময়, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে কারণে গ্রেপ্তার করা হয়েছে, এটি ইস্টাবলিশড, যে পতাকা আমাদের পতাকার সাথে সেই পতাকা লাগিয়ে সে যা করতেছে, তার অতীত ইতিহাস সব মিলিয়ে, আমি এখানে কোনো সংগঠনের আগে তাকে ইন্ডিভিজুয়ালি আমি দেখতে চাই একজন আইনজীবী হিসেবে। সে অপরাধ হুম, করেছে, অপরাধ আইনের মাধ্যমে, এই যে প্রসিজিওর গুলো আছে তার মাধ্যমে তার বিচার হবে, এবং সেই মাধ্যমেই এইখানে আহ, শুরু হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, নির্দিষ্ট সময়ে আদালতে তোলা হয়েছে, যেটি ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের বিরুদ্ধে কথা বললেই আদালতে তোলা হতো না, অনেকদিন ধরে গুম করে রাখতো। মোদী এই দেশে আসার পরে তার আশার বিরোধিতা করার কারণে 22 জন লোককে হত্যা করেছে এই ফ্যাসিস্ট সরকার। আপনি থিঙ্ক অ্যাবাউট হুম, দ্যাট ওয়ে। তো সুতরাং তারা তো উন্মাদ হবেই। এই একটা ছেলে চিন্ময়, অর্ডিনারি, এবং সে সন্ত্রাসী, তার কারণে একটা তাজা প্রাণ অ্যাডভোকেট লয়ার তার প্রিমাইজে তার প্রাণ গেল, তাকে নিয়ে উন্মাদনা দেখানো মানেই তো এটা ভয়াবহ একটা সিগন্যাল। কিন্তু হুম, বাংলাদেশের মানুষ খুব অ্যাওয়্যার। বাংলাদেশের মানুষ ওই মাওলানা ভাসানীর মতো, যে এই, তুমি ভারত যার আছে প্রতিবেশী, তার হুম। লাইফ টাফ হবে, এটা তো মাওলানা ভাসানী অনেকবারই বলে গেছে যে সেটি হচ্ছে। এখন আপনি আপনি যে প্রশ্ন করলেন যে এত কেন, এতর কেনর উত্তর একটাই, যে বেনিফিট, এবং তাদের একটা সরকার এখানে বসিয়ে যাচ্ছে, তাই এখানে 20-30 লাখ লোক এখানে বিনা ভিসায়, বিনা পাসপোর্ট, বিনা ওয়ার্ক পারমিটে কাজ করে আমাদের সব রেমিটেন্স নিয়ে গেছে। আমাদের গার্মেন্টস এর যে বিভিন্ন সময় অশান্তি সৃষ্টি করে তারা সমস্ত অর্ডার গুলো তাদের ওখানে নিয়ে গেছে। তারপরে আমাদের যত যত রকম এই বিদ্যুৎ না দিয়ে টাকা নিয়ে গেছে, যত যত প্রজেক্ট আছে, মানে যাচ্ছে তাই। তারপরে তারা একটা গ্রুপকে তারা ক্ষমতায়ন করার জন্য তারা যা
যা খুশি তা তা করেছে, এবং সেটা আমাদের ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার অ্যাডমিট করেছে যে আমি নেওয়ার দরকার নেই, আমি যা দিয়েছি তারা জীবনেও ভুলবে না। এখন এইটা যখন কাট অফ হয়ে যায়, কাটেল হয়ে যায়, তখন তো মাথা খারাপের একটা বিষয় থাকবেই, একটা বিষয় থাকবেই। আর আমি সবচেয়ে বিস্ময়কর একটা জিনিস যে লেগেছে। যে অভিযোগে যে অভিযোগে জনাব চিন্ময় কুমার দাসকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে বিচার সম্মুখীন করা হয়েছে, এটি কি মানে এই অপরাধে শাস্তি কি এত বড় হওয়ার কোনো কারণ রয়েছে? কারণ আমি গতকালকেও দেখেছি ভারতীয় মিডিয়াতে শাস্তি এই তো হয় ধরনের নাই, আলোচনা হচ্ছে। শাস্তি তো তার এটা তো হয় নাই। অনেক বড় অপরাধ, এবং এই অপরাধের শাস্তি এমন একজন নেতাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে তাকে বিচারের সম্মুখীন করা, এবং এত এত এই যে আমরা দেখতে পাচ্ছি সমস্যাগুলি, এত বড় অপরাধ কি ঠিক করেছে কিনা, যেটা আমরা আপনি বললেন যে আচ্ছা, আমি আমি আপনার ব্যাকে নিয়ে যাই, আপনাদের যদি মেমোরি রিফ্রেশ করেন। হুম, পুরান ঢাকায় পাকিস্তান দিবসে একজন বিহারি, উনি কিন্তু পতাকা উত্তোলন করেছে তার ছাদে। তাকে কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলায় অ্যারেস্ট করা হয়েছে। আমি, ইফ আই এম নট রং, আমি 6 মাসের অধিক, আমার মনে হয় 1.5 বছর, বাট আমি যেহেতু মনে নাই, আমি 6 মাসের অধিক বলি, উনি কারাগারে ছিলেন। এখন এটি এটি আমাদের এই যে আইনে, পেনাল কোড বলেন, আইনে বলেন, এটি তো একদম পরিষ্কারভাবে বলা আছে। আর এখনো তো শাস্তি হয়নি, এটা প্রসিজারের ভিতর গেছে, তার পক্ষে লয়ারও ছিল সে। অর্থাৎ লিগেল যত যত প্রোটেকশন, রুল অফ ল এ যত যত প্রোটেকশন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ যত যত প্রোটেকশন ছিল, সব প্রোটেকশন কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং আপনি আপনি বিস্মিত আপনি দেখেন অন্যান্য কয়েদি থেকেও তাকে আলাদাভাবে রাখা হয়েছে, তার পছন্দের সমস্ত ফুড সে হুম। ওখানে পাচ্ছে। এখন আমি তো মনে করি যে এটাও কিন্তু অন্যায়। আপনি একটা ইসকন, যদি ইসকন ভেবে যদি তাকে জামাই আদর করেন, অন্যদের চেয়ে আলাদা করেন, এটিও কিন্তু ভায়োলেশন অফ রুল অফ ল। অর্থাৎ আপনি আপনি সবাইকে সমভাবে দেখলেন না। আর তাকে যদি আলাদাভাবে এই কারণে শুধু ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটিও কিন্তু অন্যায় রাষ্ট্রের জন্য। আমি মনে করি যার যতটুকু অপরাধ তার ততটুকু বিচার হবে, এবং সেটির জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমিও তো তার মানে পার্টিসিপেট করেছি। তাকে চিন্ময় কুমার দাসকে অন্যদের থেকে আলাদাভাবে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখন। এক্স্যাক্টলি, আমি দেখলাম তো যে তার তার এই যে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার যা যা পছন্দ হয়, পত্রিকায় তো আমি পড়লাম তার ওখানে প্রোটেকশন টোটেকশন যেভাবে দেওয়া হচ্ছে। আর যেভাবে যেভাবে সোশ্যাল মিডিয়া আর পার্শ্ববর্তী মিডিয়া যেগুলো, যেখানে তার সংগঠনই তাকে একজন অপরাধী বলে কোন বহিষ্কার করে করেছে, নাই, তার সংগঠনই কোন, তাকে বলছে তার কোনো দায় দায়িত্ব নেবে না, এত তো সত্ত্বেও তাকে এত স্পেশাল প্রায়োরিটি দেওয়ার কারণ কি বলবো? কারণ হয়েছে ও তো অ্যাকচুয়ালি এই ইসকন যেটা বলতেছেন, আমি দেখলাম তাদের ওয়েবসাইটে গিয়ে 1966-এ যে এস্টাবলিশড হয়েছে, আমেরিকাতে হয়েছে। এরপরে এই হওয়ার পরে তারা সারা বিশ্বের চেষ্টা করেছে তাদের সংগঠন গড়ার, এবং 70-তে এসে কিন্তু এই যে সিঙ্গাপুর তাদেরকে ব্যান করলো। আমি ওইদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি না, কারণ আমি কর্মকাণ্ডগুলো আমি সব পরিষ্কারভাবে দেখিনি, বাট আমি এটাও দেখেছি বন্যার সময় তারা রিলিফ বিতরণ করেছে। যেই জিনিসগুলো আপনার সামনে এসছে, এই ইসকনের যারা রিয়েল ইসকন, যারা ক্লেম করতেছে তারা মানবতাবাদী, যারা ক্লেম করতেছে নিরাময়ভোজী, তারা ক্লেম করতেছে তারা আনহার্ম, তারা কিন্তু তাকে বহিষ্কার করেছে, এবং বহিষ্কার করেছে বিশৃঙ্খলার অপরাধে। যেই বাংলাদেশের সংগঠন বহিষ্কার করছে, ইন্ডিয়া দেখেন ওকে আসর করে, অর্থাৎ সারা বিশ্বের কাছে বাংলাদেশকে ডিফেম করার জন্য, আন্ডারমাইন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটা এটা সত্যি, এটা বেদনারও, এটা একদম বিপজ্জনকও। সুতরাং আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাইটলি কিন্তু প্রতিবাদ করেছে। আমি বলতে চাই যে এই চাপে কিন্তু তার বিচার যাতে কোনো বিলম্বিত না হয়, এই চাপে যাতে বিচারের যাতে কোনো হেরফের না হয়, এই চাপে যাতে তাকে স্পেশাল যাতে কোনো কিছু না করা হয়, এটা আমি সিটিজেন হিসেবে দাবি রাখছি। বাংলাদেশের 18 কোটি লোক, এখন 18 কোটি সোলজার, আমার মাথায় রাখতে হবে। আমি আবার এই কথা রিপিট করতেছি কেন, 18 কোটি সোলজার কেন বলতেছি? এই দেশে এই যে আগস্ট বিপ্লব হয়েছে, কারা নেমেছে? কালকে আমি বলেছি টেলিভিশনে যে আপনারা মনে করেন না যে রাজনৈতিক দলের আপনারা এই যে 20-22% সব মিলে যে কর্মী আছে তাদের কারণে হয়েছে, তা না। আমি বলছি মা নেমেছে, বোন নেমেছে, দাদা নেমেছে, দাদি নেমেছে, রিক্সা শ্রমিক, যারা পলিটিক্স করে না, কোনোদিন ভাবে নাই পলিটিক্স কে হেট করতো। আই হেট পলিটিক্স, একটা জিএনজি তারা বলতো, তারা নেমে রক্ত দিয়েছে। তেমন কোন পলিটিক্যাল কোন লিডার শহীদ হয় নাই। আপনাকে ভাবতে হবে, নাম করা কেউ কি শহীদ হয়েছে পলিটিক্যাল? কারা শহীদ হয়েছে? তো সুতরাং এখন আমি কেন বললাম 18 18 কোটি সোলজার, এই সোলজার হুম। গুলো কিন্তু এই 15-16 বছর ভারতের এই অত্যাচার, ভারতের হস্তক্ষেপ, এই সচিব এসে এইকে ক্ষমতা রাখা, তাদেরকে ক্ষমতা রাখার যে বন্দোবস্ত, এতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে দে আর আওয়ার এনিমি, নট অল ভারতীয় আমি বলতেছি। অর্থাৎ এই যে সরকারগুলো আছে, বেনিফিশিয়ারি গুলো আছে। সুতরাং প্রান্তিক মানুষ, শুরুতে আমি বলেছিলাম, এরা সবাই জানে, প্রত্যেকটা লোক জানে, এবং প্রত্যেকটা লোক ভাবতেছে যদি আরেকটা যুদ্ধ যদি প্রয়োজন হয়, যদি আরেকটা প্রতিরোধের প্রয়োজন হয়, 18 কোটি লোক কিন্তু রেডি আছে। ইটস নট ইজি।
তো সুতরাং আমরা মনে জি। করি এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এই সরকার যাতে 18 কোটি লোকের সরকার, কিন্তু সবাই তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। যদি আমি সমালোচনা করি যে সব বৃদ্ধদের একটা ক্লাব বানিয়ে ফেলছে, ওইটা ডিফারেন্ট ইস্যু, বাট আমরা সবাইকে এই নিয়ে একটা সরকারের জাতীয় অধীনে ঐক্য, যে কোনো, ধরো আপনি বলতে জাতীয় যাচ্ছেন ঐক্য, আপনি একটু বলে নিই, এক বাক্যে শেষ করি, জাতীয় ঐক্যটা এখন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ।